নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ডক্টর প্লাস প্যানেল। হ্যাঁ, একটু অন্য সময় আমরা কিন্তু আপনাদের সামনে হাজির। মূলত সচেতনতামূলক অনুষ্ঠান ডক্টর প্লাস প্যানেল। নানান রকম শারীরিক অসুস্থতা এবং তার ট্রিটমেন্ট নিয়ে কথা বলবার জন্য এবং আপনাদের সর্বোপরি আপনাদের সচেতনতা বাড়াবার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা, এবং এটাই মূল উদ্দেশ্য বলা যেতে পারে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা এই প্রবাদ প্রবচনটি প্রায় সবসময় শুনে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকেই কিন্তু বোঝেন না। তার ফলে যেটা সমস্যা হয়, যদি আমরা দাঁতের দিক থেকেই দেখি, মানে আমরা দাঁতের হিসেবেই যদি বলে থাকি, তাহলে কিন্তু দাঁতকে প্রপারভাবে কেয়ার করা, দাঁতের যত্ন নেওয়া এবং কোনো রকম অসুস্থতা হলে, দাঁতের যদি বা মাড়ির যদি অসুস্থতা হয়, তাহলে যদি প্রপার ট্রিটমেন্ট প্রসঙ্গ আসে, তো সেক্ষেত্রে আমাদের একটা কথাই মাথায় আসে যে দাঁতটাকে তুলে ফেলতে হবে, বা দাঁতটাকে তুলে ফেললেই বোধহয় সমস্যার সমাধান সবটা সম্ভব। কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে একটু জানতে বা বুঝতে পারি যে সমস্যাটা কোথায় হচ্ছে এবং তার যে আদার্স কোনো ট্রিটমেন্টও হতে পারে দাঁতটাকে উপড়ে ফেলার থেকেও, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক সময় খুব একটা ওয়াকিবহাল নই। নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে কিন্তু আমরা কথা বলবো অবশ্যই এই যে দাঁতের নানান রকম অসুখ এবং তার সঙ্গে সঙ্গে মডার্ন ট্রিটমেন্ট প্রসিডিওর নিয়ে। কারণ শুধুমাত্র দাঁত তুলে ফেলাটাই কোনো সমস্যার সলিউশন নয়, দাঁতের ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু কী ধরনের সমস্যার কি মডার্ন ট্রিটমেন্ট রয়েছে যাতে করে কিন্তু দাঁতটাকে রেখেও আমরা এই দাঁতের সমস্যা থেকে রিলিফ পেতে পারি, এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সৌম্যদীপ বাসু। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আর দর্শক বন্ধুরাও একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, তাই আপনারা কিন্তু চাইলে টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। একটু অন্য সময় আসা, তাই যে সমস্ত বন্ধুরা দেখছেন আমার মনে হয় ঝটপট করে একটু টেলিফোন করতে পারেন, যাতে করে আপনাদের দাঁতের সমস্যা যাদের রয়েছে, যারা দাঁতের সমস্যায় কষ্ট পাচ্ছেন, তার একটা সলিউশন অবশ্যই পেতে পারেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। স্যার, শুরুতেই যেটা বলবো, আমরা ডেফিনেটলি মডার্ন ট্রিটমেন্টে আসবো, যে দাঁত তুলে ফেলাটাই কোনো সলিউশন নয়। তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁতের কি কি সমস্যা এখন উত্তরোত্তর বাড়ছে, আমরা একটু এজ ওয়াইজ যদি ভাগ করি, মানে ছোটদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়, মূলত তাদের ক্ষেত্রে ক্যাভিটিসের সমস্যা হয়, দাঁতে কিন্তু নানা রকম সমস্যা হয়, একটু দাঁত উঁচু নিচু হওয়া বা এলোমেলো থাকা, সেগুলোকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা, সেই সমস্যা থেকে যদি শুরু করি। তারপর মাঝবয়সীদের এক ধরনের সমস্যা, যারা তো স্মোকিং করছেন, বা একটা যারা এজেড তাদের ক্ষেত্রে আবার সমস্যা হয়, দাঁতটা হয়তো তাদের পড়ে যাচ্ছে বা একটা ব্যথা হচ্ছে, একটা আক্কেল দাঁত ওঠার ব্যাপার থাকছে, এটাতে নানান বিষয়। আমরা যদি একটু স্টেপ ওয়াইজ ধরে ধরে কথা বলি। হ্যাঁ, দেখুন, দাঁতে তো বিভিন্ন রকম সমস্যাই হতে পারে। আপনার ছোটদের একরকম সমস্যা হয়, বড়দের একরকম সমস্যা হয়। তো সবার আগে যেটা আমাদের আজকে টপিকের মেন বক্তব্য, সেটা হচ্ছে কোনো কারণেই আমাদের কোনো পরিস্থিতিতে দাঁতটাকে যেন বাঁচানো যায়, মানে দাঁত বাঁচলেই আমাদের মুখের ওরাল স্ট্রাকচার বলুন বা আমাদের হাসিটা অনেক সুন্দর হয়। তো সব কিছুর সাথে সাথে আমাদের কিন্তু মানে প্রত্যেকটা একে অপরের সাথে জড়িত। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের বাচ্চাদের দিয়ে যদি শুরু করা যায়, বাচ্চাদের বিভিন্ন রকম ক্যাভিটিস হয়, বিভিন্ন কেডিস হয়। তো সেক্ষেত্রে বাচ্চাদের মা বাবাকে দায়িত্ব নিতে হবে যাতে সেই জিনিসগুলো যাতে না হচ্ছে, প্রপারলি কেয়ার করা, প্রপারলি ব্রাশিং করা। হ্যাঁ, আমাদের এখন সবাই মোটামুটি জানি যে সকালে একবার, রাত্রে একবার ব্রাশ করলে আমাদের মুখ ভালো থাকে বা আমাদের দাঁত ভালো থাকে। আপনি ব্রাশ দুবারের জায়গায় তিনবারও করতে পারেন, কিন্তু প্রপারলি টাইম নিয়ে করা এবং প্রপারলি ওয়েতে করা, সেটাও আপনাদের জানতে হবে যে কীভাবে করতে হবে আর কতটা টাইম আমাদের মুখের পিছনে দেওয়া দরকার। ঠিক আছে, আমরা সবাই এখনকার দিনে খুব ব্যস্ত, আমাদের প্রত্যেকটা প্রফেশন, সব যে প্রফেশনের সাথে যুক্ত আছে প্রত্যেকেই খুব ব্যস্ত, কিন্তু তার মাঝখানে মুখের পিছনে যে আমাদের দাঁতের পিছনে যে যত্ন বা দাঁতের পিছনে যে সময়টা, সেটাও কিন্তু দিতে হবে। তো সেইগুলোই আমাদের জানতে হবে। তো এই যে আপনি বললেন যে ছোটদের যে সমস্যাগুলো হয় বা এক এক বয়সে এক এক রকম সমস্যা, মূলত আমরা যেরকম ছোট বাচ্চাদেরকে কিছু জিনিস শেখাই, গুড হ্যাবিটস শেখাই, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রপার ব্রাশিংটা কিন্তু বোধহয় ছোটোবেলা থেকেই শেখানো প্রয়োজন। কারণ প্রপার ব্রাশিংয়ের একটা প্রসিডিওর রয়েছে, মানে ব্রাশটাকে নিয়ে শুধু এলোমেলো চালালেই কিন্তু মুখের ভেতরে সেটা কিন্তু ব্রাশিং হয় না, একটা প্রপার প্রসিডিওর রয়েছে যাতে করে আমার যে ফুড পার্টিকলসগুলো মুখে থাকছে সেটাকে প্রপারভাবে ওয়াশ আউট করা, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং সেটা মনে হয় একটা বেসিক শিক্ষার জায়গা যে কিভাবে করতে হবে, তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা মানে 80%ই আসবে না বলা যেতে পারে। কি বলেন আপনি? হ্যাঁ, দেখুন, বাচ্চারা যখন একদমই ছোট থাকে তখন তারা ঠিকমতো ব্রাশ করতে চায় না বা ভয় পায়। তো সেক্ষেত্রে বাচ্চাদের এখন আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান যত এগোচ্ছে, সেক্ষেত্রে আমাদের দন্ত বিভাগটাও অনেকটা এগিয়ে গেছে। তো আমাদের এখন বাচ্চাদের জন্য তাদের সাইজ এবং শেপ ব্রাশ
এখন পাওয়া যাচ্ছে, তো সেইগুলো আপনারা কিনুন, মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনারা কিনতে পারেন। কিনে তারপর ওখানে বিভিন্ন ভাগ আছে, যেমন সফট ব্রিসেল, মিডিয়াম ব্রিসেল এবং হার্ড ব্রিসেল। যে সফট ব্রিসেলের ব্রাশকে আমি সবসময় প্রেফার করি, সফট ব্রিসেলের টুথব্রাশ বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রেও সফট ব্রিসেলের টুথব্রাশটা যাতে ব্যবহার করা হয়। সফট ব্রিসেলের আমাদের অনেকে আমরা এটা আমাদের আশেপাশে বাড়িতে যা সবার মুখে যেটুকুনি শুনে আমি বুঝতে পারছি যে আমাদের খুব জোরে ব্রাশ করলে বা খুব তাড়াতাড়ি ব্রাশ করলে এবং খুব প্রেশার দিয়ে ব্রাশ করলে মানে দাঁত খুব পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এরকম ব্যাপারটি একদমই নয়। আপনারা সফট ব্রিসেল ব্রাশ ব্যবহার করবেন, বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই। আর সফট ব্রিসেল মানে হচ্ছে আপনাদের ব্রাশের যে আমাদের যে পোর্শনটা দিয়ে আমরা ব্রাশটা করি সেটা খুব নরম হতে হবে, এবং সেই নরম ব্রাশটা দিয়ে আপনারা যেটা করবেন সেটা সময় একটু টাইম নিয়ে আপনারা ভার্টিক্যাল মোশন এবং হরাইজন্টাল মোশনে খুব স্লোলি ব্রাশটা করতে হবে মুখের চারপাশটা। আমার বাচ্চাদের ক্ষেত্রেও সেই পদ্ধতি তাকে দেখিয়ে দিতে হবে। প্রথম তারা করতে পারবে না, আস্তে আস্তে যখন তারা দেখবে যে আপনারা কীভাবে করছেন সেটাও আপনারা যদি করিয়ে দেখান তাহলে লাইভ ডেমনস্ট্রেশন হয়ে যাবে, মানে ওরা সেটা শিখতে পারবে যে আমার মা বাবাও এরকমভাবে ব্রাশ করছে, তাহলে আমাকেও এইভাবে ব্রাশ করতে হবে। বেসিক্যালি আমাদের টাইমটাই হয় না অ্যাকচুয়ালি এই জিনিসটা এতটা সময় দিয়ে আমাদের ব্রাশিং দেখানোর, বা প্রথম এগুলো আমাদের করতে হবে। এগুলো করলে তবেই কিন্তু আমাদের প্রাইমারি যে চিকিৎসা সেখান থেকে আমরা যদি ভালো করে ব্রাশিংটা করতে পারি তাহলে আমাদের হাতে যতটুকু আছে, সাধারণ মানুষের হাতে যতটুকু আছে সেটার থেকে আমরা কিন্তু ওরাল যে ডিজিজগুলো হয় সেগুলো থেকে কিছুটা মুক্ত হতে পারি। আচ্ছা, এই যে ওরাল ডিজিজের কথা আপনি বলেন, কি ধরনের ডিজিজ আপনি বলতে চাইছেন? দেখুন, ওরাল ডিজিজ বিভিন্ন ডিজিজ আছে, যেমন তার মধ্যে আমাদের সবথেকে প্রাইমারি যে সমস্যাটা সবাই ভোগে সেটা হচ্ছে ক্যাভিটিস বা কেরিসের সমস্যা। এটার পরেও অনেক সমস্যা হয়, যেমন আপনার ওরাল ক্যান্সার যেগুলো হয়, হ্যাঁ, এগুলো তো অনেক ডিফিকাল্ট স্টেজে চলে যায়। আর আমাদের বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে যারা একটু ভয়ের সাথে দাঁত ভালো করে ওরাল হাইজিনটা মেনটেন করে না, সেক্ষেত্রে তাদের কি হয় যে আমাদের দাঁতের সারাউন্ডিং এরিয়াতে অনেক আমাদের মেডিকেল টার্মে সেটাকে ক্যালকুলাস বলি, এটা আমাদের পাথর, মানে আমাদের চলতি ভাষা যদি আমরা বলা হয় সেটা পাথর, দাঁতের গোড়ায় পাথর জমে। এবং আমাদের 99% মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনারা দেখবেন সেটা হচ্ছে দাঁতের চারপাশটা না অনেকটা ব্রাউনিশ কালারের, মানে একটা খয়েরি কালারের একটা আস্তরণ পড়ছে। এই আস্তরণ থেকে কিন্তু সমস্যাটা বাদে, প্রথম শুরু হয় কিন্তু এই আস্তরণটা থেকে। আপনি এই ব্রাউনিশ স্টেজ অবস্থায় যদি আপনি জিনিসটাকে সতর্ক হন বা আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেন তাহলে কিন্তু আপনার সেই সমস্যাগুলো হয় না। আমরা মুখে প্রতিনিয়ত খাবারটা খাচ্ছি, তো খাবার খাওয়ার পরেই যে আমাদের ব্রাশ করলেই যে সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা কোনায় কোনায় যে ময়লাগুলো থাকছে সেগুলো যে বেরিয়ে যাচ্ছে সেমনটি নয়। তো সেক্ষেত্রে যখনই আপনি এটা আপনার নজরে আসবেন, তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা আপনার ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। এই ব্রাউনিশ স্টেনটা থেকে আস্তে আস্তে পাথরে রূপান্তরিত হয়, পাথর থেকেই যেমন মুখের মধ্যে বিভিন্ন রকম ঘা হতে পারে। তো এই ঘাগুলো যাতে বাড়তে না দেওয়া হয়, আর আমাদের শরীরের অন্য পোর্শনে ঘা হলে সেটাকে আমরা ড্রেসিং করতে পারি, সেটাকে আমরা ব্যান্ডেজ করে রাখতে পারি, মুখের মধ্যে সেই বিষয়টা হয় না, সেই জিনিসটা হতে পারে না। তো সেক্ষেত্রে মুখের মধ্যে সবসময় আমাদের যে লালা আছে, থুতু আছে, মানে স্যালাইভা আমরা যেটাকে বলি, সেটার জন্য সবসময় এটা সফট মানে ওয়েট পজিশনে থাকছে, ভেজা থাকছে। তো এই সারফেসটা তখন আমাদের ড্রাই রাখাটা খুব জরুরি। তো ড্রাই যেহেতু করতে পারি না, সেই জন্য প্রপারলি কেয়ারলি আপনাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে। অ্যাকচুয়ালি মুখটা একটা আমাদের ভাইটাল পোর্শন, কারণ এখান দিয়ে কিন্তু আমরা খাবার যেরকম গ্রহণ করি তার পাশাপাশি কিন্তু আমাদের শরীরে ব্যাকটেরিয়া বা জার্মসও কিন্তু প্রবেশ করতে পারে। তো এই মানে মুখের পোর্শনটা কিন্তু ভীষণভাবে আমাদের হাইজিনটাকে মেনটেন করা প্রয়োজন, এবং সেটা সেই দাঁত থেকে শুরু, দাঁত এবং মুখের বিভিন্ন পার্টস, জিভ রয়েছে, সবটা কিন্তু এটা পরিষ্কার রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেই যেগুলো দরকার প্রপারভাবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের সচেতনভাবে এগিয়ে চলা। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি আমার দাঁতের গোড়াগুলো খুব প্রচন্ড ব্যথা এবং মাঝে মাঝে নড়ে তালগুলো। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এটা কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ, নমস্কার, কতদিন ধরে হচ্ছে আপনি দাঁত ব্যথা? কি করণীয় আছে? হ্যাঁ, আমাকে একটু। আপনার দাঁত ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? আপনারটা 2-3 মাস হচ্ছে। 2-3 মাস ধরে আপনি কোনো চিকিৎসকের কাছে যাননি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, আমি ওনার কথার উত্তরটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনি শুনবেন লাইনে যদি থাকেন। আপনার দাঁত ব্যথা যদি এরকম হয়, অনেক সময় কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা শুনি যে তার দাঁত ব্যথা হচ্ছে, কোনো একটা সাইড ধরে ব্যথা হচ্ছে, কিন্তু উনি পার্টিকুলার লোকেট করতে পারছেন না যে কোন দাঁতটা তার ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে আপনার কোন দাঁতটা ব্যথা হচ্ছে। দেখুন, আমাদের কিন্তু নার্ভটা একে অপরের সাথে কানেক্টেড থাকে। তো সেক্ষেত্রে রেফার পেন বলে একটা ডেন্টালে খুব টার্মটা পরিচিত, রেফার পেন, যে আমাদের অমুক দাঁতে ব্যথা হচ্ছে, সেখান থেকে ব্যথাটা আমাদের কান দিয়ে মাথা দিয়ে পুরো
পুরো ধরে যাচ্ছে। এই টার্মটা পেশেন্টরা প্রচুর ইউজ করে। তো এই যে প্রবলেমটা আপনাকে লোকেট করতে হবে যে কোন দাঁতে হচ্ছে। আপনি নিজের দ্বারা যেটা হবে না, সেটা অবশ্যই ডাক্তারবাবুই আপনাকে হেল্প করবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ডাক্তারবাবুর কাছে গিয়ে একটা দাঁতের এক্সরে হয়, ছোটো হয়, বড় হয়, বিভিন্ন টাইপের এক্সরে হয়। সেই এক্সরে করার পরে আপনি দেখে নেবেন, যে আপনি নিজেই জানতে পারবেন, ডাক্তারবাবু বলে দেবেন আপনাকে যে কোথা থেকে ব্যথাটা হচ্ছে। সেটাকে তারপরে আপনি ট্রিটমেন্ট করলে কিন্তু আপনার অন্যান্য দাঁতগুলোও ঠিক হয়ে যাবে। এরকম নয় যে আপনার সব দাঁতেই ব্যথা হচ্ছে। ওকে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি চলে আসি। বলুন, কে বলছেন? আমি এই দাঁতের অনেকদিন আগে, একটু 10-12 বছর আগে দাঁতে একটা বোতলে ঢাকা টানতে গিয়ে লেগেছিল। আচ্ছা, তা কোমরটা সেখানটা ব্যথাই ছিল, এখন কিন্তু ব্যথাটা বাড়ছে। আচ্ছা, তো যখন আপনার ব্যথা লেগেছিল তখন কি আপনার দাঁত থেকে ব্লিডিং হয়েছিল কিছু? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি আপনার যখন দাঁতে ব্যথা লেগেছিল, স্যার জানতে চাইছেন যে আপনার কি সেই সময়টাতে কোনো ব্লিডিং হয়েছিল? না, কোনো কিছু হয়নি। বেরোয়নি? আচ্ছা, ওটা কিছু হয়নি। কিচ্ছু হয়নি। আচ্ছা, আপনার সামনের দাঁত না পেছনের দাঁত? না না, কোনো কিছুই হয়নি। হ্যাঁ, না না, আপনি গুঁতোটা মাঝে মাঝে দাঁতের মধ্যে একটা কেমন পিন্ডের মতো কামড়ে ওঠে সামনের দাঁতে। ঠিক আছে, আপনি একটু খেয়াল করুন যে আপনার ওই দাঁতে কোনো ডিসকালারেশন, মানে কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা, মানে দাঁতটার অন্য দাঁতের সাথে ওই দাঁতের পার্থক্য আপনি বুঝতে পারবেন। যদি সেরকম হয়ে থাকে, অনেক সময় ভেতরে রক্ত জমে যায়, মানে আমাদের যেটা সাধারণভাবে কোনো জায়গায় ধাক্কা খেলে বা গুঁতো খেলে যে রক্ত, দাঁতের মধ্যেও যে আমাদের পাল্প থাকে, মানে পাল্পটা আপনারা বুঝবেন না, পাল্পটা হচ্ছে একটা মেডিকেল টার্ম। দাঁতের মধ্যে নার্ভ থাকে, সহজ ভাষায় যদি বলা যায়, এই নার্ভটা অনেক সময় কী হয়, রক্ত জমাট বেঁধে যায়। তো তখন কী হয়, তার ভেতরে অনেক সময় পাস ফর্মেশন হয়, মানে পুঁজ জন্মাতে পারে। তো সেই জন্য মাঝে মধ্যে আপনার ব্যথা হতে পারে। আপনি অবশ্যই একটা এক্সরে করাবেন, এক্সরে করিয়ে আপনি সঠিকভাবে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে বলুন চাই। বলুন, কে বলছেন? আমার না 65 ইয়ার্স ওল্ড, আমার না সমস্ত দাঁতই পোকা, মানে বেশিরভাগ দাঁত নেই আমার। তা কি করলে, মানে ফলস দাঁত লাগিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু দেখলাম ওটা বেরিয়ে আসতো মাংস খেতে গেলে, ওই খেতে। এমন কি কিছু আছে যাতে আমার ওই অসুবিধাটা না পড়ে? দেখুন, আপনি যখন প্রথম থেকে দাঁত তুলে নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে এখন আধুনিক, না এখনো আছে, 7-8টা আছে। হ্যাঁ, আপনার এখন অনেক রকম দাঁতের ব্যবস্থা বেরিয়ে গেছে। যেমন আপনাকে যে খোলা পড়া দাঁতই করতে হবে, আমাদের দন্ত চিকিৎসাটা আর সেই পুরোনো দিনের মধ্যে নেই। তো সুতরাং আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ডক্টর প্যানেলসে, ডক্টর প্লাসে এসে আপনি যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু সমস্ত আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে। আপনার দাঁত ফিক্সড দাঁতেরও অনেক রকম ব্যবস্থা হয়, সেইগুলো আপনি কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার কোথায় সমস্যা থাকেন একটু বলবেন? বেলঘড়িয়া। আচ্ছা, বেলঘড়িয়া তো ভীষণ কাছেই। আপনি অবশ্যই চাইলে যদি স্যারকে দেখাতে চান, কারণ স্যার বারবার করেই বলছেন দাঁতগুলো না তুলে যাতে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, সে বিষয়ে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, মডার্ন ট্রিটমেন্ট, এবং ডক্টর প্লাসে সেই ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবল। সুতরাং আপনি যদি চান সাজেশন নিতে, তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। এই যে আপনি বলছেন যে এই যে দাঁতে ওনার প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, এবং উনি 65 ইয়ার্স ওল্ড, তো খানিকটা বয়স হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সময়টা থাকে, তাদের এই সমস্যাটা দেখা যায়, মানে দাঁতে ব্যথা হচ্ছে, দাঁত তুলে ফেলতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলা হয় দাঁত তুলে ফেলতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে কি অ্যাডভাইস করবেন আপনি? ডক্টর প্লাসে ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু কী ধরনের ট্রিটমেন্ট যেটা এই সমস্যা থেকে রিলিফ দিতে পারে? দেখুন, এখন 65 বলুন আর আপনার মিডিল এজ একদম টিনেজার বলুন, যখনই আপনার সমস্যা হয়, এখন বিশেষ করে আপনার পেরিফেরিতে যদি যান, মানে আমাদের কলকাতার একটু বাইরে যদি যান, সেক্ষেত্রে মানুষরা এখনও কিন্তু এই জিনিসটাই জানে, দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতটাকে তুলে দাও। তো আমাদের সেই জন্যই স্পেশালভাবে আজকের আলোচনা করার বিষয় যে দাঁতটাকে তুলবেন না। আমি আপনাদের বারবার বলছি, দাঁতটাকে তুলবেন না। দাঁত না তুলেও কিন্তু দাঁতের অনেক রকম ট্রিটমেন্ট করা সম্ভব। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সেগুলো সব কিছু পসিবল। তো সেই জন্য আপনাদের এরা বলা খুব টার্ম দেখবেন আপনাদের পরিচিত আছে, RCT, রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল ট্রিটমেন্টটা কিন্তু খুব মানে সাকসেসফুল ট্রিটমেন্ট। আমাদের প্রতিদিন আমরা অনেক পেশেন্টের রুট ক্যানাল ট্রিটমেন্ট করি, এবং তারা খুব মানে ভালো আছেন। তো সেক্ষেত্রে আপনি এক্ষুনি আমাদের যিনি ম্যাডাম ফোন করেছিলেন, উনি বললেন যে ওনার এখন খোলা পড়া দাঁতটা পড়তে পারছেন না। দেখুন, ন্যাচারাল টিথ যেটা আপনার ভগবান প্রদত্ত জিনিস, সেটা কখনই কিন্তু রিপ্লেস করা সম্ভব নয়। তো আপনাকে যে দাঁতটা আপনার ব্যথা হচ্ছে, সেটা যদি সঠিকভাবে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখতে পারেন, তাহলে আপনি সেই দাঁতটা দিয়েই তো আবার পুরো
পরে খেতে পারছেন বা আপনি সে দাঁতটা ইউজ করতে পারছেন। তো দাঁতটা তুললে তো আপনার এরপরে যখন আপনার পিছন দিকে সমস্ত দাঁত চলে যাবে, আস্তে আস্তে একটা একটা দাঁত তুলে ফেলছেন, তখন আপনাদের চোয়ালের সমস্যা চলে আসতে পারে। এবং যে দাঁতটা আপনি তুলে ফেলছেন তার ঠিক উপরে যে দাঁতটা আছে বা উপরের দাঁত যদি আপনারা তুলে ফেলেন, তার নিচে ঠিক যে দাঁতটা আছে সে দাঁতের সাথে যখন বাইট করছেন তখন ওই যে মাড়িটা, আমাদের মাড়িটা খুব নরম হয়, এই মাড়িটা ড্যামেজ হচ্ছে, সেখান থেকে ঘা হতে পারে, হ্যাঁ, আলসারেশন যেটা আমরা বলি। তো এই সমস্যাগুলো পরবর্তীকালে হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করুন। আচ্ছা, মাড়ির ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে এবং তার কি ধরনের মডার্ন ট্রিটমেন্ট সম্ভব? কারণ আলটিমেটলি মাড়িতে সমস্যা হলে সেটা তো এফেক্ট করে দাঁতকে, এবং সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দাঁতটাকে তুলে ফেলতে হয়। তো সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে মাড়িতে? দেখুন, আমাদের প্রথমে সমস্যাটা শুরুই হয় কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় দাঁত থেকে। ডাইরেক্ট কখনো পেশেন্ট, খুব কম পেশেন্টে আছে যারা এসে বলে আমার মাড়িতে সমস্যা হচ্ছে। তার হিস্ট্রি নিলে দেখা যাচ্ছে তার অনেক আগে দাঁতের সমস্যা ছিল, সেটা মাড়িতে কনভার্ট হয়েছে। তো মাড়ির ট্রিটমেন্ট যখন আমরা আসি, মাড়িতে এখন বিভিন্ন আলাদা ডিপার্টমেন্ট আছে, আমাদের প্রত্যেক ডেন্টিস্ট্রি অনেক ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। তো মাড়িতে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু মাড়ির আলাদা করে বিভিন্ন সার্জারি প্রসিডিওর আছে। মাড়ির আপনার এখন দাঁতের সারাউন্ডিং যে মাড়িটা আছে সেখানে আপনার কিন্তু দাঁতের ইমপ্ল্যান্ট বলে একটা ট্রিটমেন্ট আছে, যেটা আমাদের ডাইরেক্ট আমাদের মাড়িতে প্লেসমেন্ট করা হচ্ছে। তো অ্যাজ সাচ কোনো আপনাদের সমস্যা হবে না সেক্ষেত্রে। আচ্ছা, আর যাদের এই দাঁত অলরেডি তারা তুলে ফেলেছেন, তো তারা সেক্ষেত্রে তো অনেক সময় দাঁত মানে ফলস দাঁত লাগাতে হয়, তো সেই ক্ষেত্রে কি সমস্যা কিভাবে সমাধান সম্ভব? দেখুন, এখন ফলস দাঁত যেটা আগে আমরা ব্যবহার করতাম, যে খোলা পড়া দাঁত, রিমুভেল, আরপিডি, রুট রিমুভেল পার্শিয়াল ডেঞ্চার, তো এখন তার ঠিক রিপ্লেসমেন্ট যেটা হয়েছে সেটা আপনার ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, মানে আমরা এফপিডি বলি, বা ডেন্টাল ব্রিজ বা ক্রাউনিং যেটা চলতি ভাষায় প্রচলিত আছে। তো সেই ট্রিটমেন্টটা করা সম্ভব। এটা আমাদের কি হয়, যে আমাদের ধরুন যে দাঁতটা তোলা হয়ে গেছে তার আগের দাঁত এবং পরের দাঁত যদি আমাদের শক্ত থাকে, সেক্ষেত্রে তাদের সাপোর্ট নিয়ে কিন্তু ট্রিটমেন্টটা করা সম্ভব। তো এটাই আমরা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার দিয়ে আমরা কিন্তু ওটা রিপ্লেস করতে পারি। এখানে আপনার ওই খুলে রাখা বা ফেলে রাখার ব্যাপারটা থাকছে না। তাহলে সেক্ষেত্রেও সেই দাঁতের মতো করেই প্রপার কেয়ারটা করতে হবে, না স্পেশাল কিছু কেয়ার করার প্রয়োজন রয়েছে? দাঁতের মতো করে কেয়ার করতে হবে। তার আপনার ফলস দাঁতে আমাদের কি হয়, মানে আমরা ওটা প্রত্যেকদিন মেনটেন করতে হয়। তার গায়ে ধরুন আমরা খাবার খাচ্ছি, খাবার খেতে খেতে যারা ওই ফলস দাঁত ইউজ করে তাদের দেখবেন যে অনেক সময় বলছে যে আমাদের খাবারটা ভেতরে ঢুকে যাচ্ছে, বা ওটাকে আমাদের প্রতিনিয়ত পরিষ্কার করতে হচ্ছে ব্রাশ দিয়ে, সেই পরিষ্কার করার ব্যাপারটা থাকছে না। তো এটাই আপনার একটা আলাদা বেনিফিট পাচ্ছেন। ওকে, আর একটা সমস্যা দেখা যায় যে এই যে যারা ধরুন হয়তো স্মোকিং করেন বা অনেকেই পান খান, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু দাঁতের মধ্যে একটা বিচ্ছিরি কালার হয় এবং অনেকের কিন্তু স্কেলিংটা প্রয়োজন পড়ে। তো এইটা কি অনেক সময় বলা হয় যে স্কেলিংটা যদি করে কেউ তাহলে সেক্ষেত্রে দাঁতটা কমজোর হয়ে যায়, তো কি বলবেন আপনি? হ্যাঁ, এটা একটা ভুল ধারণা প্রচলিত আছে যে আমাদের স্কেলিং করলে দাঁত মনে হয় ক্ষয়ে যায় বা দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। এটা আমরা প্রতিনিয়তই আমাদের প্র্যাকটিস লাইফে আমরা শুনি। তো এই জিনিসটা একদমই ভুল। মানে যেখান থেকে যারা শুনছেন তাদের জন্য বলা যে এটা একদমই ভুল ধারণা। স্কেলিংটা অবশ্যই দরকার দাঁতের পিছনে এবং সামনে বাইরের দিকে প্রত্যেকটা সারফেসে স্কেলিং অবশ্যই দরকার। হ্যাঁ, তবে কোনো জিনিস প্রতিনিয়ত ভালো নয়। আপনি বছরে একবার করে, যেমন আপনাদের হেলথ চেক আপ আমরা রেগুলার করে থাকি, বা সেরকম আপনি দাঁতের চেক আপ যদি আপনি বলেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু স্কেলিং করাটা খুব দরকার, বছরে অন্তত একটা বার। আর স্কেলিংটা কোনো এজের পর, এটা আপনার দেখুন আমাদের 12-13 বছরের পর থেকে আমাদের যখন ম্যাচিওর হয়ে যায়, আমাদের ডেন্টাল মানে আমাদের টুথ যখন ম্যাচিওর হয়ে যায়, আমাদের টুথের যে এনামেলটা থাকে, সেই এনামেলটা যখন ম্যাচিওর হয়ে যায়, সেক্ষেত্রে তারপরে কিন্তু আমাদের স্কেলিং করাটা পসিবল, মানে আমাদের করতে পারেন। 12 বছরের ঊর্ধ্বে যে কোনো বাচ্চার আপ টু আপনার কোনো লিমিটেশন নেই এর, যে আপনি স্কেলিং করতে পারবেন না। আচ্ছা, দাঁতকে ভালো রাখতে গেলে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, নানান রকমের হয়তো ঘরোয়া খাবার, অনেক সময় বাজার চলতি নানান রকমের খাবার আমরা খেয়ে থাকি, কিন্তু কোন ধরনের খাবারগুলো খেলে পর আমি আমার দাঁতকে প্রপার, মানে ছোট থেকে শুরু করে বড় সকলের জন্য আমাকে স্পেশাল কেয়ার নিতে হবে, যে সেই খাবার খাবার পর সেটা কি ধরনের খাবার এবং কী রকমভাবে নিজেকে মেনটেন করতে হবে? দেখুন, আমাদের দাঁতটা বেসিক্যালি ক্যালসিয়ামের একটা পার্ট, মানে আমাদের দাঁতটা কিন্তু মানে আমাদের হাড়ে যেমন ক্যালসিয়াম দিয়ে আমাদের শরীরটা মানে কাঠামোটা তৈরি হয়, দাঁতের কাঠামোটা ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়। তো এখন যেটা আমাদের ডেলি লাইফে খাবারের এত খাদ্যাভ্যাসে আমাদের পরিবর্তন এসেছে, তো সেখানে আপনি কোনো খাবার বা কোন খাবারটা বাদ দেবেন, আমাদের সবাই, আমি নিজেও স্পেসিফিক্যালি সব খাবারই খেতে পছন্দ করি, ফুড লাভার বলতে পারে। তো সেক্ষেত্রে খাবার আপনি যাই খাচ্ছেন না কেন, আপনি যে দেখতে হবে জাঙ্ক ফুড বা এই জিনিসগুলো যাতে না খায়, এটা আপনার দাঁত বলে না, আপনার শরীরের যে কোনো জিনিসের ক্ষেত্রেই আপনার
প্রযোজ্য। এইগুলো যত কম খাবেন তত ভালো। এবং দাঁতের জন্য স্পেসিফিক্যালি যদি আমরা বলি, তো সেক্ষেত্রে দাঁতের ক্ষেত্রে ক্যালসিয়াম, যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে তারা ক্যালসিয়ামজনিত খাবার, আমাদের রেগুলার লাইফে আমাদের ব্যানানা বা আমাদের যেহেতু ঘরে যেগুলো বিভিন্ন ফ্রুটস, পেয়ারা, আপেল, এই জিনিসগুলো আপনি অবশ্যই খেতে পারেন। এরকম কোনো পার্টিকুলার কোনো আপনার খাবার নেই যেগুলোতে আপনার দাঁত খুব ভালো হয়ে যাবে, বা আপনার পার্টিকুলার কোনো খাবার নেই যেগুলোতে দাঁত মানে খুব খারাপ হয়ে যাবে। আপনার মেনটেনের উপর ডিপেন্ড করছে। আপনি চকলেট সবাই খাচ্ছে, আপনি চকলেট খেলে যে দাঁত খারাপ হয়ে যাবে, বা স্মোকিং করলে যে আপনার স্মোকিং করলে সব পেশেন্টেরই কি ক্যান্সার হচ্ছে সেরকমটি নয়। কিন্তু আপনার সব কিছু লিমিট দরকার। মানে আপনি এক্সেসিভ লেভেলে যখনই কিছু খাবেন বা যেগুলো কিছু করবেন, তো জাঙ্ক ফুড করবেন, তখন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই সমস্যা হবে। এবং অ্যাটলিস্ট মুখটাকে পরিষ্কার রাখাটা অবশ্যই দরকার। পরিষ্কার রাখাটা অবশ্যই দরকার। এই ধরনের যে কোনো ধরনের আপনি একটা চকলেট খাচ্ছেন, চকলেটটা খাওয়ার পর আপনি সিম্পল আপনার ব্রাশ করতে বলছি না, আপনি ধরুন রাস্তায় আছেন, একটা চকলেট খেতে ইচ্ছা হচ্ছে, আমাদের পসিবলও না যে আপনি সবসময় গিয়ে আমি ব্রাশটা করবো। তা আপনি কাছে যদি জল থাকে, আপনি জলটা নিয়ে মুখটা ধুয়ে নিন, তাহলেও তো আপনার মুখটা পরিষ্কার থাকছে। ইনিশিয়ালি আপনি এটাই করতে পারেন, তার থেকে বাইরে তো আমি বেশি কিছু করতে পারবেন না। ঠিক তাই। মানে আমরা না টেলিভিশনের পর্দায় অ্যাড দেখি যে দাঁত ভীষণ শিরশির করছে, তখন নানান রকমের টুথপেস্টের মাধ্যমে পেস্ট ব্রাশ করা ইত্যাদি কিন্তু আমাদের দাঁতের সমস্যাকে সমাধান করতে পারে। তো এই যে কনসেপ্টটা, সেটা আদৌ কতটা ঠিক? আচ্ছা, একটা টেলিফোন আছে, একটু নিয়ে তারপরে এই প্রসঙ্গে আসি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি স্নেহলতা দাস বলছি। বলুন। আচ্ছা, আমি বলছি যে কি গরম খাবার কি ঠান্ডা খাবার এরকম খেলে কি দাঁতের কোনো মানে সমস্যা হতে পারে? না, নমস্কার। দাঁতের এরকম কোনো সমস্যা এরকমভাবে হবে না। আপনি বেশি অত্যাধিক গরম খেলে আপনার দাঁতের থেকে বেশি সমস্যা হবে, আপনার মাড়ি বা আপনার জিভ দেখবেন ছুলে যাবে। তো সেক্ষেত্রে আপনি যেটা আপনার মানে কন্ট্রোলের বাইরে, সেই জিনিসটা আপনি করবেন না। আপনি নর্মাল যে কোনো খাবারই খেতে পারেন, এর জন্য আপনার কোনো দাঁতের কোনো সমস্যা হবে না। তার মানে না গরম না ঠান্ডা, তাই তো? নরমাল খাওয়াটাই ঠিক। বেশি গরম হলে আমাদের দাঁতের থেকে আপনার উপরে আমাদের যে প্যালেট, খুব চা খাবার অভ্যেস রয়েছে, মানে এটা দাঁতের জন্য ক্ষতিকারক নয়, তবে সেটা ক্ষতিকারক বলতে দেখুন, আমাদের যখন যাদের এক্সেসিভ লেভেলে চা খাওয়ার অভ্যাস আছে, তাদের আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে দাঁতের উপরে স্টেন পড়ে, যেটা একটু আগেই আমরা আলোচনা করছিলাম, যে ব্রাউনিশ ডিসকালারেশন যেটা হয়, মানে খয়েরি যে স্টেন পড়ে, এটা কিন্তু চায়ের একটা সাইড এফেক্ট বলতে পারেন। তাই বলে কি আমরা চা খাওয়া বন্ধ করবো? চা খাওয়া একদম বন্ধ করবেন না। সবাই যারা চা লাভার আছে তারা সবাই চা খাবেন, কিন্তু আপনারা যেটা করবেন, আমি একটাই কথা বারবার বলছি, যদি যতটা সম্ভব হয় আপনি একটু মুখটা ধুয়ে নেবেন। যেটাই খাচ্ছেন আপনি মুখটা ধুয়ে নেবেন। ওকে। আর যেটা বলছিলাম যে নানান রকম ধরনের আজকাল টুথপেস্ট পাওয়া যাচ্ছে, যেটাতে বলা হচ্ছে যে দাঁতের সমস্যার সমাধান হবে। আদৌ কি ধারণাটা সত্যি? মানে আমাদের কি কোনো মেডিকেটেড পেস্ট দিয়ে ব্রাশ করাটা প্রয়োজন? দেখুন, আমি মনে করি যে কোনো মেডিসিন বা কোনো মেডিকেটেড পেস্ট যদি আপনি হ্যাবিচুয়েটেড করে নেন আপনি ডেইলি লাইফের সাথে, তাহলে যেটা আপনার যখন সেটা মানে অ্যাকচুয়াল দরকার হবে, তখন সেটা কিন্তু আর আপনার শরীরে কাজ করবে না, সেটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেটা আপনি পেস্ট বলুন, অ্যান্টিবায়োটিক বলুন, যে কোনো মেডিসিন যেটা আমরা ডেইলি লাইফে নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো পেস্ট যেটা আপনার একটু রেপুটেটেড মানে ব্র্যান্ডেড পেস্ট যেটা আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেটা পেপসুডেন হতে পারে, কোনো পার্টিকুলার কোম্পানি মেনশন করা দরকার নেই। আপনি যেটাই আপনি ইউজ করছেন ডেইলি লাইফে সেটাই আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। মানে সেখানে মানে পার্টিকুলারলি কোনো টুথপেস্ট আপনার সমস্যার সমাধান করতে পারে এরকমটা নয়। তবে দাঁতের যা সমস্যাই হোক না কেন, মানে আমরা সাধারণত দাঁতের সমস্যা বলতে বুঝি যে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাতে একটা প্রচণ্ড এক্সেসিভ ব্যথা, হয়তো অনেকের গাল ফুলে যাচ্ছে, মানে এতটাই ব্যথা যন্ত্রণা, কথা বলতে পারছে না, এই রকম ধরনের সমস্যাটাই আমরা কিন্তু মূলত দেখে থাকি। তবে সমস্যা যাই হোক না কেন, যেটা স্যার বললেন যে ছোটোখাটো একটা সমস্যা থেকে যদি প্রপার কেয়ার আমরা না নিই, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওরাল ক্যান্সারের মতো সমস্যাও হয় না। এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তার জন্যই দরকার একটা প্রপার চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার এগিয়ে চলা। সুতরাং সমস্যা দাঁতের যাই হোক না কেন, আপনারা কিন্তু যদি চাইছেন ডক্টর প্লাসে যোগাযোগ করতে, অবশ্যই টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, স্যার কিন্তু থাকছেন সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। একদম শেষের দিকে দাঁড়িয়ে স্যার, দাঁতকে ভালো রাখার আমরা কিছু এই সম্পর্কে অবশ্যই জানলাম যে দাঁত তুলে ফেলা সমস্যার সমাধান নয়, সেখানে কিন্তু মডার্ন ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে, তো যার মাধ্যমে ভালো হওয়া সম্ভব। একটু যদি বলে দেন যে এটা কি খুব কস্টলি?
অনেকেই বলে থাকেন রুট ক্যানাল ট্রিটমেন্টটা ভীষণ কষ্ট। দেখুন দাঁত তুলে ফেলা, আপনার দেখুন দাঁত আজকে আমাদের অনেকগুলো দাঁত আছে বলে আপনি তুলে ফেলতেই পারেন। আপনাদের চোখের মতো যদি দুটো দাঁত থাকতো সেক্ষেত্রে আপনি অপশান খুঁজে পেতেন না। তো দেখুন বাজেটের দিক দিয়ে যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন মডার্ন ডেন্টিস্ট্রি কিন্তু প্রত্যেকের মানে মিডিয়াম ফ্যামিলিদের জন্য বাজেট টেবিল করে দিয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে কিন্তু আপনারা চাইলেই করতে এফোর্ট দিতে পারেন, হ্যাঁ ফিনান্সিয়াল এফোর্টটা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি দাঁতটাকে ভালো রাখার জন্য অবশ্যই আপনি কেয়ার করতেই পারেন। আচ্ছা, মাত্র অল্প একটু সময় রয়েছে, জাস্ট বলে দিন দাঁত ভালো রাখার জন্য বন্ধুরা কি করবেন, খুব ছোট্ট করে। হ্যাঁ দেখুন, দাঁত ভালো রাখার জন্য আপনারা যেটা কর্তব্য, প্রত্যেকদিন সকালবেলা উঠে আপনারা একটু গরম জল খাবেন। তারপরে আপনার যেটা করার আছে সেটা হচ্ছে প্রথমে মুখটা ধোয়ার সময় আপনারা যেটা খেয়াল করবেন যে আপনার মুখে ব্যাড স্মেল আসছে কিনা বা মুখে কোনো গন্ধ আসছে কিনা সেটা আপনি খেয়াল করবেন। আর ভার্টিক্যাল মোশন এবং হরাইজন্টাল মোশন, মানে আপনার ব্রাশটা যদি ধরেন সেক্ষেত্রে প্রথমে সার্কুলার মোশন, ভার্টিক্যাল মোশন এবং হরাইজন্টাল মোশনে আপনার কিন্তু ব্রাশটা করতে হবে। প্রথমে বাইরের সারফেসে, তারপরে ভেতর সারফেসে, এই সারফেসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর আরেকটা কথা কিন্তু পরিষ্কার, মানে ব্রাশিং মানে আমাকে জাস্ট মানে 5 সেকেন্ডসের মধ্যে বা 10 সেকেন্ডসের মধ্যে ব্রাশিংটা কমপ্লিট করে ফেলা হচ্ছে এমনটা যেন না করা হয়। প্রপার টাইমিংয়ে কিন্তু প্রপারভাবে ব্রাশিংটা ছোটোদেরকেও শেখানো উচিত এবং বড়রাও করা উচিত, তবে কিন্তু দাঁত ভালো থাকবে আপনার মুখের স্বাস্থ্য। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে। স্যারকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।